টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে থই থই পানি, চরম দুর্ভোগে নগরবাসী। ভারী বর্ষণ থাকবে আরও একদিন। চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকটে বন্যার্তরা। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, ব্যাহত বিদ্যুৎ সেবা। প্রশ্ন ফাঁস নিয়ে ভুয়া সংবাদ ছড়ালে সাইবার আইনে ব্যবস্থা। সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। স্বাগত দুপুরের বুলেটিনে, আমি সওদা ইসলাম এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকবে আরও একদিন। পানির এই স্রোতধারা দেখলে আপাতদৃষ্টিতে হয়তো মনে হতে পারে এটি কোনো বন্যা কবলিত অঞ্চলের চিত্র। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। টানা ভারী বর্ষণে রাজধানীর জলাবদ্ধতার চিত্র এটি। টানা কয়েকদিনের বৃষ্টিপাতে নাকাল রাজধানীবাসী। তবে এর মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে জলাবদ্ধতা। মিরপুর, বনানী, মহাখালী, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জমে যায় বৃষ্টির পানি। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া মানুষেরা। আমাদের এলাকার গলিগুলো থেকে সব জায়গায় পানি উঠে গেছে, খুব ভয়াবহ অবস্থা। বিভিন্ন অফিস আদালতের লোকজন, খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের সমস্যা হচ্ছে। সব মিলে একটা খুব বাজে অবস্থা, সিচুয়েশনের ভিতরে আমরা এখন আছি। সকালবেলা আমাদের গলি যখন পুরা ডুবে গেছে আর কি, ওরকম অবস্থা। তো আসার সময় আর কি আসতে অনেক সমস্যা হয়েছে। অফিসে যেতে পারছি না, আমি কোনো পরিবহন পাচ্ছি না, আমি সিএনজি পাচ্ছি না, তারপরে আপনার গণপরিবহনে উঠতে পারছি না। বেশ দুর্ভোগ হচ্ছে আমাদের। ভোগান্তি যখন চরমে, তখন ড্রেনেজ সিস্টেম আর নগর পরিকল্পনার ঘাটতিকে দুষছেন নগরবাসী। বলছেন, জলাবদ্ধতার এই চিত্র রাজধানীতে নতুন নয়, তবে কার্যকর সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। জাস্ট এই জায়গা থেকে এই জায়গা আমি 1 ঘন্টা বসে আছি, তাও দেখতেছি যে গাড়ি দিয়ে যাওয়া যাবে না। বৃষ্টি হওয়ার কারণে অনেক রাস্তাঘাট পুরো জ্যাম, কোনো ট্রাফিক, কোনো সিগন্যাল নাই। আমার এখান থেকে ফার্মগেট থেকে মহাখালী আসতে প্রায় 2 ঘন্টা লাগছে, আরো অনেক বেশি লাগছে। আর পুরো রাস্তায় পানি হয়ে যাওয়ার কারণে পুরো এই অবস্থা। এদিকে আগামী 24 ঘন্টায় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে 2 দিন পর থেকে কমে আসবে বৃষ্টিপাত। আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত জারি করা হয়েছে। 40 ঘন্টা বৃষ্টিপাতের ইয়েটা থাকবে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকটা কমবে, তবে ভারী বর্ষণটা থাকবে। বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতার এই ভোগান্তি থেকে দ্রুতই মুক্ত হতে চান নগরবাসী। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা। রাজধানীতে বৃষ্টি এবং জলাবদ্ধতার আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান সবুজ। সবুজ, আপনি তো সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছেন, আমাদেরকে সকাল থেকে জলাবদ্ধতার খবর জানাতে চেষ্টা করেছিলেন। এখন জলাবদ্ধতার কি অবস্থা রয়েছে, বৃষ্টি কতটা পরিমাণে রয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তির সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করবেন। জি, ধন্যবাদ বর্ষা। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীতে আসলে যানজটের যে দুর্ভোগ, সেটা আসলে চরম আকার ধারণ করেছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর শেরেবাংলা নগরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যানজটের কি বেহাল অবস্থা রয়েছে। এখানে ট্রাফিক বলতে গেলে পুরোপুরি থমকে আছে। আমি নিজেও অনেকক্ষণ গাড়িতে আটকে ছিলাম। তো এছাড়া আমরা যে সকাল থেকে দেখছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের কারণে যেই ভোগান্তি হচ্ছে মানুষের, এটা ক্রমশ বেড়ে চলেছে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাও বলতে গেলে এক প্রকার ভেঙে পড়েছে। এখানে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে গাড়ির সংখ্যা অনেক বেশি হলেও এখানে গণপরিবহনের সংখ্যা কিন্তু অনেক কম রয়েছে। গণপরিবহনের সংখ্যা কম থাকার ফলে অফিসগামী এবং স্কুলগামী, কলেজগামী শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়েছে। বিশেষ করে আমি বলছিলাম যে জুলাইয়ের এই সময়টাতে স্কুলে
অর্ধবার্ষিক পরীক্ষা চলে, তো তাদের অনেক সমস্যা হয়েছে। আমি অনেকের সাথেই কথা বলেছি। আর হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে যে আগামী 24 ঘন্টা যে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, যে আগামী 24 ঘন্টা ঢাকা সহ 3 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাসের পর আমরা বুঝতে পারছিলাম যে বিকেল নাগাদ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ প্রায় সব রোডেই হচ্ছে তীব্র যানজট। তো এই ছিল আমার কাছে ঢাকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। সবুজ, আপনাকে ধন্যবাদ। সকাল থেকে রাজধানীতে টানা ভারী বৃষ্টি হয়েছে এবং ভারী বৃষ্টির ফলে রাজধানীর জলাবদ্ধতার সর্বশেষ তথ্য শুনছিলাম। ঢাকার বৈরী আবহাওয়ার খবর জানছিলাম। এই মুহূর্তে আমরা চট্টগ্রামের খবরও জানবো। সেই খবর জানাতে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ রিটন। রিটন, চট্টগ্রামে আপনি সকাল থেকেই আসলে জলাবদ্ধতা সহ যে বন্যা পরিস্থিতি সেটির খবর জানাচ্ছিলেন। বলছিলেন যে 1,88,000-এর বেশি পরিবার আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কি মানবিক সংকট আসলে চোখে পড়েছে? প্রশাসন আসলে কি ধরনের সাহায্য সহযোগিতা করেছেন যারা এই জলাবদ্ধতা এবং বন্যার কবলে পড়েছেন? আজকে আসলে এই যে দক্ষিণ চট্টগ্রামে প্রায় 2 লক্ষের মতো মানুষ, 2 লক্ষের মতো পরিবার এখানে আসলে পানিতে মধ্যে। এখানে সংসদের বিরোধী দলীয় হুইপ আসছেন। আমি একটু আসলে সরাসরি যে চ্যানেল 1-এ আছে, একটু করে আপনি তো অনেকগুলো জায়গায় ঘুরেছেন, আরো জায়গায় যাবেন, যে তাদের আকুতিগুলো দেখছেন, মানে কি মেসেজ দিতে চান? না, তারা সরকারি ত্রাণ বা সুযোগ সুবিধা পৌঁছায় নাই এখনো। আমরা যেখানে আছি তো সবাই খুবই বিপর্যয়ের মধ্যে আছে। তো সরকারি সুযোগ সুবিধা যাতে পৌঁছায়, এবং বেড়িবাঁধের কথা বলতেছে, এই বেড়িবাঁধটা না হওয়ার কারণে এই বন্যার দুর্যোগে মানুষ বারবার ভুগতেছে। ঠিক আছে, কথা বলছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম এবং এনসিপি, তার এনসিপি নেতাকর্মীরা এখানে এসছেন। আজকে এখানে বেশ কিছু বন্যা উপদ্রুত এলাকায় তারা তাদের ত্রাণ সহায়তা পৌঁছাবেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিছু বলেছেন যে অনেক জায়গায় সরকারি ত্রাণ পৌঁছেনি, সেরকমটি অভিযোগ তারা করছিলেন, এবং কিছু কিছু জায়গায় সাধারণ মানুষও বলছেন যে পর্যাপ্ত ত্রাণ হয়তো পাচ্ছেন না। আজকে আমরা সকাল থেকে জানাচ্ছিলাম বিভিন্ন প্রকার যে বিভিন্ন সংকটের মধ্যে আছে দুর্গত মানুষ। আমরা দেখছি এখানে অসংখ্য মানুষ ত্রাণের জন্য অপেক্ষা করছে, কিন্তু আসলে এই অর্থে যে এত ত্রাণ আমরা আসলে দেখছি না। আমি যদি বলি যে চট্টগ্রামে আজকে যে বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া যে 5টি উপজেলার অবস্থা অত্যন্ত করুণ। পানি গতকালকে রাত্রে একটু বৃষ্টি কম হওয়ার কারণে কিছুটা কমলেও আজকে কিন্তু আমরা যেখানে দেখছি এখানে পিছনে পুরো গ্রাম একদম পানিতে বেড়ে গেছে। আশেপাশে নদী আছে এবং জোয়ারের পানিও ঢুকছে। আমরা দেখছি এখানে যে মানুষ আছে তারা আসলে অপেক্ষায় আছে, এখানে যে ঘরের মধ্যে অনেকটা পানি বন্দির মধ্যে, অনেক কষ্টের মধ্যে তারা জীবনযাপন করছে। অনেক জায়গার মধ্যে যে তারা আসলে রান্না করতে পারছেন না, শুকনো মানে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলে দিয়েছি, অনেক জায়গায় রান্না হয় না। আমরা বলছিলাম অনেক দুর্বিষহ জীবন করছেন, অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছেন না। আপনাদের কি অবস্থা, কেমন করে সময় কাটছে আপনাদের? আমরা তো সময় কাটছে না, অনেক কষ্ট আছি। নান্না বাচ্চার পড়া স্কুলে যাচ্ছে খাচ্ছে না। আপনি বলছিলেন যে রান্না বান্না খাওয়া কিভাবে করছেন? চুলায় পানি উঠে গেছে, রান্না করতে পারতেছি না, হাঁস মুরগি বানতে পারতেছি না, এখানে পানি উঠে মানে বাচ্চারা ঠিক মতো লেখাপড়া করতে পারতেছে না। এখানে আমরা বেশি ইয়াতে আছি, কষ্টতে আছি। এখানে আসলে এরকম মানুষের দুর্ভোগের মানুষের শেষ নাই। আমরা যে পরিমাণ ত্রাণ আছে সেই পরিমাণ আসলে মানুষের সংখ্যা তার থেকে অনেক বেশি। এখানে যেমন এনসিপি দলরা আসছে, তাদের যে সঙ্গে আমরা ত্রাণ দেখছি তার চেয়ে 10 গুণ অন্তত মানুষ হবে। তো এরকম করে বিভিন্ন জায়গাতে ব্যক্তি উদ্যোগে ত্রাণগুলো দেওয়া হচ্ছে, কিছু কিছু সাংগঠনিকভাবে দেওয়া হচ্ছে, সরকারিভাবেও বিভিন্ন জায়গায় জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, ইউনো এরকম যে শৃঙ্খলিতভাবে তাদের কাছে দেওয়া হচ্ছে। তবে আমরা যেটি একদম মাঠে গিয়ে যেটা দেখছি যে সমস্ত এলাকা একটু দুর্গম, সেখানে পৌঁছানো কষ্ট হচ্ছে, এবং এই কারণে অনেক ক্ষেত্রে আমরা এরকমটি অভিযোগ পেয়েছি একজন হয়তো 2 বা 3 বার পাচ্ছেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে একবারও পাচ্ছেন না। তো এই যে এটা যে একটা মূলত এটি যোগাযোগ ব্যবস্থার
দুর্গমতার কারণেই হচ্ছে এবং অনেক জায়গায় পানি উঠে যাওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে। আজকে এখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে যে ত্রাণ সহায়তার জন্য সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ তারা এসছেন। তারা যে আনোয়ারার একটি জায়গায় এখানে ত্রাণ বিতরণ করছেন, এখানে অসংখ্য মানুষ ভিড় করছেন। কিন্তু আমি আসলে নিশ্চিত নই এতগুলো মানুষ তাদের যে ত্রাণগুলো এনেছেন সবগুলো সবাই পাবেন কিনা। এটা আসলে ত্রাণের তুলনায় যে মানুষের সংখ্যা অনেক বেশি এবং এই কারণে অনেক ক্ষেত্রে তাদের ক্ষোভও লক্ষ্য করা যাচ্ছে। এই গ্রাফ যেটি আছে আনোয়ারাতে, সেটিতে অনেক জায়গায় হাঁটু থেকে কোমর সমান পানি এখনও আছে। সকাল থেকে পানিটা কম থাকলেও এখন কিন্তু পানির সংখ্যাটা বাড়ছে। আমরা সামনে দেখছি যে হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম তারা যে ত্রাণের জন্য সামনে গ্রামে যাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ চট্টগ্রামে প্রথমবারের মতো এই বন্যা দুর্গত এলাকা মানুষের দেখতে এসছেন এবং তাদের সাধারণ মানুষের কথা শুনছেন। সাধারণ মানুষ অনেকে বলছেন যে এখানে যে বেড়িবাঁধের কারণে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে পানিটা যে জোয়ার হলেই সেই পানির সংখ্যাটা বাড়ছে এবং এই কারণে তাদের আমরা যদি ডানে একটু করে দেখাই, যে হাসনাত আবদুল্লার সঙ্গে একটু করে কথা বলতে চাই। উনি আসলে অনেক আমি একটু করে আমি সাথে কথা বলছিলাম। আপনাদের মেসেজ, আপনারা সাধারণ মানুষের পাশে আসছেন, পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন, অনেকে অভিযোগ করছেন। আপনারা আসলে কোনো মেসেজ নিয়ে আসছেন কিনা সাধারণ মানুষের পাশে থাকার জন্য? সবাই তার সামর্থ্যের জায়গা থেকে সবার পাশে দাঁড়ানো উচিত, যার যার মতো করে তার পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ, উনি সংক্ষিপ্তভাবে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যার যেরকম সামর্থ্য আছে সবাই যেন এই যে বন্যার্ত এবং দুর্গত মানুষের সামনে দাঁড়ায়। তারা দল হিসাবে আজকে হয়তো এখানে অবস্থান নিয়েছেন। সাধারণ মানুষ যেন সবাই দলবল নির্বিশেষে এখানে আসেন, এরকমটি তাদের কাছ থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি যে এটা পুরো গ্রাম পানির মধ্যেই অনেকটা ডুবে আছে। সামনে যত যাব আমরা দেখছিলাম যে সামনে যতই যাই ততই পানি। এখানে মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। আমরা হয়তো এটা বোঝানো হয়তো শেষ করা যাবে না। আমরা চট্টগ্রামের এই যে জলাবদ্ধতার অবস্থা এবং চট্টগ্রামের যে পানিবন্দী মানুষের যে দুর্ভোগের অবস্থা, সেটি যারা আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আরো তথ্য আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে দর্শকদের জানাবো। এই মুহূর্তে কথা বলছেন চিফ প্রসিকিউটর, সরাসরি চলে যেতে চাই তার বক্তব্যে। আবার এই যে সারা বাংলাদেশে যে গুম খুন হয়েছে, তো সেখানেও কিন্তু তার দায় আছে, সেখানেও তার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে। তো এইভাবে যে অনেকগুলো মামলায় তিনি হয়তো পর্যায়ক্রমে আসামি হবেন এবং ইতিমধ্যে যেহেতু জুলাই অভ্যুত্থানের ঘটনায় হয়েছে, শাপলা চত্বরে হওয়ার সম্ভাবনা আছে এবং হবে না তিনি। তাছাড়া গুমের অনেক মামলায় তিনি আসামি হওয়ার আমরা সুযোগ আছে বলে দেখি। তো এইগুলিতে উনি আসামি হবেন। আর আসলে আওয়ামী লীগের ধরেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মধ্যে ইতিমধ্যে তো দেখছেন আমাদের অনেকের বিরুদ্ধে বিচার চলছে এবং আরও অনেকেই তারা গ্রেফতারাধীন আছে। তাদের বিরুদ্ধেও রিপোর্ট সাবমিট সাপেক্ষে ফর্মাল চার্জ দাখিল হবে এবং তাদের বিরুদ্ধেও খুব শিগগির রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। যেমনটা আমাদের আমির হোসেন আমু আছেন, আব্দুর রাজ্জাক খান আছেন, শাহজাহান খান আছেন, আমাদের কামাল আহমেদ মজুমদার আছেন, এরকম বেশ কয়েকজন আছে। তাদের পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে রিপোর্ট সাবমিট হবে। ইনভেস্টিগেশন আমি যতদূর জানি তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন রিপোর্ট প্রায় শেষ, শিগগির ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিল হবে বলে আমরা জেনেছি। হেফাজতের যেটা শাপলা চত্বরের মামলার তদন্ত শেষ, সম্ভবত আজকালের মধ্যেই আমার কাছে খসড়া রিপোর্টটা দাখিল হবে। আমরা যাচাই বাছাই করব এবং আমরা দেখে যদি চূড়ান্ত রিপোর্ট সাবমিট হলে আমরা আশা করতেছি এই ট্রাইব্যুনাল 21 তারিখে খোলার দিনেই আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করতে পারব। 21 তারিখ এটা তো আমি আগে বলেছি যে আওয়ামী লীগ দল হিসেবে তারা যে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত, এই বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ আছে। আমাদের তদন্ত সংস্থা তদন্ত করছে, প্রাথমিক সংশ্লিষ্টতা পাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের এই আওয়ামী লীগ সংগঠন হিসাবে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে
আপনার 5ই আগস্টের আগ পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ আছে তার যদি কোনো সংশ্লিষ্টতা থাকে তাহলে সেগুলো আসবে, ইনভেস্টিগেশনে সব কিছুই আসবে। সংগঠন হিসাবে ব্যক্তির যেমন দায় আছে, সংগঠন হিসাবে দায় আছে। এগুলো একটা লম্বা ইনভেস্টিগেশনের প্রশ্ন থাকতে পারে, অনেক অফিসিয়াল ডকুমেন্ট পর্যবেক্ষণ করা, অনেক বই পুস্তক থেকে অনেক তথ্য প্রমাণ নেওয়া, এগুলো বিষয়ে একটা ইনভেস্টিগেশনে যৌক্তিক সময় লাগার সম্ভাবনা আছে। ইনভেস্টিগেশন চলছে। বিষয়টা হচ্ছে যেহেতু এটা নিয়ে এখন রাজনৈতিক মাঠেও গরম, ওনার একটা বক্তব্য মিডিয়াতে এভাবে ব্যস্ত, আর ইন্টারন্যাশনালি এভাবে উনি যেভাবেই আসেন, যদি উনি সেই বন্দি বিনিময়ের মাধ্যম ধরেই আসে, মানে আসলো কোনো খবর, সেটা ভারত সরকারই দিল, তো সেই ক্ষেত্রে ওনার আসার পরে যেহেতু রায় হয়ে গেছে, এই রায়ের পর ডেথ রেফারেন্সের কিছু। কক্সবাজারে অবনতি হয়েছে, বন্যা পরিস্থিতির বিভিন্ন সংকটও সৃষ্টি হয়েছে, সেই খবর শুনছিলাম সহকর্মীর কাছে। এদিকে দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বান্দরবান ও কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চলে দুর্ভোগ চরমে। বৃষ্টি কমায় বান্দরবানের সাঙ্গু নদী এবং মৌলভীবাজারের মনু ও কুশিয়ারার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা, বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ, বন্ধ রয়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা। গাইবান্ধা ও তিস্তাপাড়ে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। নতুন করে বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছে উত্তরাঞ্চলের মানুষ। বান্দরবানে বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে সাঙ্গু নদীর পানি, তবে কাটেনি মানুষের দুর্ভোগ। এখনো শহরের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকা তলিয়ে রয়েছে। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার বাসিন্দারা। নষ্ট হয়ে গেছে আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র। আমার বাচ্চা অনেকদিন ধরে অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছি, পানির জন্য এতদিন নিতে পারতেছি না। আমার এখানে অনেক জিনিস ক্ষতি হয়েছে। এই পর্যন্ত আমার 23 সাল পর্যন্ত আমি অনেক কষ্ট করেছি, একটি মালপত্র বার করতে পারিনি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। পানিবন্দী মানুষ পাচ্ছেন না প্রয়োজনীয় সেবাও। আজকে 5 দিন ধরে খানা খাইতেই না, খিচুড়িতে হয় না, পোলাপন লাগিয়া খাবার আনতে পারি না, পানির লাগিয়া। আমরা এখানে মনে করেন অনেক কষ্টে আছি, মাল সাবানা নিয়ে, পোলাপান নিয়ে, সর্বকিছু নিয়ে। আজকে 5-6 দিন ধরে পানিবন্দী আছি আমরা। আমাদের আশ্রয় কেন্দ্রগুলিতে এখন 4000-এর অধিক আশ্রয় প্রার্থীরা আছেন এবং তাদের ত্রাণ সামগ্রী বা অন্যান্য নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে এখন পর্যন্ত আমরা ওয়াকিবহাল আছি, তাদের কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে না। কক্সবাজারের উখিয়া, চকরিয়া, পেকুয়া ও টেকনাফ সহ জেলার অধিকাংশ নিম্নাঞ্চল এখন পানির নিচে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। রবিবার সকাল পর্যন্ত জেলায় 8 দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। পানি বেশি আমাদের রাজাখালী, পুরা রাজাখালী পানির তলে ডুবে গেছে। পুরো এলাকায় পানিতে নিমজ্জিত আছে, যেহেতু এখানে পানির এখন সুপেয় পানির তীব্র সংকট। বৃহত্তর চট্টগ্রামের 9 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে বন্যার কবলে। এর মধ্যে সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কেবল সাতকানিয়া উপজেলারই প্রায় 80% এলাকা প্লাবিত। আশ্রয় কেন্দ্রে উঠেছেন অনেক বাসিন্দা, তবে শুকনো খাবার ও সুপেয় পানির সংকট নিয়ে তাদেরও পড়তে হচ্ছে বিপাকে। গাইবান্ধায় তিস্তা ও যমুনা ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করলেও কমেনি ভাঙনের তীব্রতা। উজানের ঢল আর প্রবল স্রোতের কারণে জেলার প্রায় অর্ধশত পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করায় জেলা জুড়ে দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যা কিছুটা কেটেছে। মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন করে অতি ভারী বৃষ্টিপাত না হলে নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা নেই, তবে দুর্ভোগ এখনো কাটেনি। ভাঙতে ভাঙতে এখনো আমার লাশ মরতে সরকার কিনা লইছে, আর কিচ্ছু করার নাই। এখন আমি আছি আপনারা দেখে যাই। টানা ভারী বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে আবারও ফুঁসে উঠছে তিস্তা নদী। ভারী বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে যাওয়ায় তিস্তাপাড়ের মানুষের মাঝে নতুন করে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি বৃদ্ধির পাশাপাশি সমান্তরালে বাড়ছে নদী ভাঙনের আশঙ্কাও। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।
সাইবার ক্রাইম চলছে, কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না, তবে কোনো সাংবাদিক ইচ্ছাকৃতভাবে প্রশ্ন ফাঁসের নিউজ প্রমোট করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভুয়া সংবাদ ছড়ালে সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সাথে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে সকালে 2027 শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের 4টি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তীকরণ কর্মশালায় মন্ত্রী বলেন, অতীতের আবর্জনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, অবকাঠামোতে নয় বরং শিক্ষকের ও শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে চায় সরকার। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে বৃত্তির টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে সে অনুযায়ী 2028 সালের কারিকুলাম তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। 2001 সালের অক্টোবর থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির এই প্রবীণ রাজনীতিবিদ। ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে আগামীকাল সারা দেশে শোক পালন করবে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রয়াত সাবেক স্পিকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তার অবদান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য করেন রিজভী। বিএনপির সিনিয়র এই নেতা জানান, বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। মরহুম জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল ঢাকা মহানগরী সহ সারা দেশে শোক দিবস পালন করবে। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে যত দলীয় কার্যালয় আছে, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা কালো পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা নয়, কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা কর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন।